আমরা অলরেডি এগ্রিগেট ডিমান্ড শক নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা যেটা দেখতেছি সেটা হলো এগ্রিগেট সাপ্লাই শক। সো সাপ্লাই শক কেন হয় এবং কি ধরনের শক হয়? সো এখানে দুই ধরনের শক আপনারা দেখবেন, একটা হলো শর্ট টার্মে আপনার সাপ্লাই শক, একটা হবে লং টার্মে আপনার সাপ্লাই শক। সো শর্ট টার্মে সাপ্লাই শক হলে কি কন্ডিশন হয় এবং লং টার্মে কি কন্ডিশন হয়, এই দুইটা ইস্যু নিয়ে আমরা আলোচনা করি। এখন এখানে কি বলা আছে আমরা যদি একটু দেখি, the aggregate supply curve can shift from temporary supply price shock in which the long run aggregate supply curve does not shift, or from permanent supply shock in which the long run aggregate supply curve does shift. So এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে শর্ট রানে যখন এগ্রিগেট সাপ্লাই শিফট শক হবে অথবা এগ্রিগেট সাপ্লাই শিফট করবে, তখন শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভটা শিফট করবে। সো আমরা যদি খেয়াল করি, আমরা আমরা দুই ধরনের সাপ্লাই কার্ভ দেখে আসছি, একটা হলো শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভ এবং একটা দেখে আসছি লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। সো লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটা হলো একটা ভার্টিক্যাল লাইন, আর শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটাকে আমরা দেখে আসছি, এটা একটা স্ল্যান্ট লাইন। সো আমরা যখন বলতেছি শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ, শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ যখন শিফট করবে বা শর্ট রানে যখন সাপ্লাই শক হবে, তখন শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করবে, ঠিক আছে? আর তখন লং রানে কোনো শিফট হবে না। তো যখন শর্ট টার্মে আমার সাপ্লাই শক হবে, তখন শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করবে, কিন্তু লং রানে কোনো চেঞ্জ হবে না। আর লং টার্মে যখন সাপ্লাই শক হবে, তখন লং টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করবে। তো শর্ট রানে লং টার্ম এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করবে না, শুধু লং টার্ম যদি কোনো শক হয়, সাপ্লাই শক, সেটার কারণে লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করবে, এটাই এখানে বলা হয়েছে। তো সর্বপ্রথম আমরা যেটা দেখতেছি সেটা হলো শর্ট টার্ম অথবা টেম্পোরারি সাপ্লাই শক। তো খেয়াল রাখবেন, শক সবসময় দুই ধরনের হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ঠিক আছে? তো পজিটিভ শক হলে যেটা হবে, নেগেটিভ হলে তার অপোজিটটা হবে। সো when a temporary supply shock involves a restriction in supply, মানে রেস্ট্রিকশন, সাপ্লাই যখন রেস্ট্রিকশন হবে, তার মানে এটা হলো একটা নেগেটিভ শক, নেগেটিভ সাপ্লাই শক, ঠিক আছে? নেগেটিভ সাপ্লাই শক, কারণ এটা একটা রেস্ট্রিকশন ক্রিয়েট করতেছে, রেস্ট্রিকশন ইন সাপ্লাই। We refer to this type of supply shock as negative or unfavorable supply shock, and it results in a rise in commodity price. So negative supply shock হলে কি হবে? কমোডিটি প্রাইস ইনক্রিজ হবে, দ্যাট মিন্স আমার ইনফ্লেশন বাড়বে, যেটা আমরা সাপ্লাই এন্ড ডিমান্ড কার্ভের মাধ্যমে দেখে আসছি যে আমাদের ইনফ্লেশন বাড়বে। A temporary positive supply shock shifts the short run aggregate supply curve downward. So এটা হলো aggregate supply curve কে আপওয়ার্ড শিফট করবে। কারণ কি? কারণ আপনি এক আপওয়ার্ড শিফট করবে, কারণ হলো আপনি আগে যা সেম প্রাইসে, সাপোজ গ্রাফটা যদি আমি এখানে আবার ড্র করি একটু, সো সেম প্রাইসে আপনি সেম রেটে বা সেম প্রাইসে আপনি আগে যতটুকু সাপ্লাই করতেন, এখন তার থেকে কম সাপ্লাই করবেন, কারণ এটা একটা নেগেটিভ সাপ্লাই শক, ঠিক আছে? পজিটিভ সাপ্লাই শকে কি হবে? নেগেটিভ সাপ্লাই শকে আপওয়ার্ড শিফট করবে, আর পজিটিভ সাপ্লাই শকে ডাউনওয়ার্ড শিফট করবে। ডাউনওয়ার্ড শিফট মানে এখন এখানে চলে যাবে। তো এখানে যদি চলে যায়, আগের প্রাইসে আপনি এখন আগের থেকে বেশি সাপ্লাই করবেন। সো এটা হলো পজিটিভ সাপ্লাই শক। পজিটিভ সাপ্লাই শকে ডাউনওয়ার্ড শিফট করবে, নেগেটিভ সাপ্লাই শকে আপওয়ার্ড শিফট করবে, লিডিং ইনিশিয়ালি টু এ ফল ইন ইনফ্লেশন এন্ড এ রাইজ ইন আউটপুট। তো এখানে যেটা হবে যে প্রাইস লেভেল যদি আমি সেম রাখি, সো যদি এটা হয় আমার, এটা আমার ডিমান্ড কার্ভ সাপোজ, তো এটা ছিল আমার সাপ্লাই কার্ভ, ঠিক আছে? সো এটা হলো এগ্রিগেট ডিমান্ড, এটা হলো এগ্রিগেট সাপ্লাই। সো এটা ছিল আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখন কোনো কারণে যদি আমার সাপ্লাই বেড়ে যায়, দ্যাট মিন্স হলো পজিটিভ সাপ্লাই শক হয়। সো আমার কি হচ্ছে, দেখেন আমার ইকুইলিব্রিয়াম হচ্ছে এই পয়েন্টে। সো এই পয়েন্টে যদি ইকুইলিব্রিয়াম হয়, তাহলে আমার ইনফ্লেশন কমে যাবে এবং আমার আউটপুট বেড়ে যাবে। তো এই কথাটাই এখানে বলছে। ইন দ্য লং রান, হাউএভার, আউটপুট এন্ড ইনফ্লেশন উইল বি আনচেঞ্জ। যে কথাটা আমরা একটু আগে বলে আসছি, যে সাপ্লাই শক যদি শর্ট টার্ম সাপ্লাই শক হয়, তাহলে লং টার্ম সাপ্লাই এর কোনো চেঞ্জ হবে না। সো এই কথাটাই এখানে বলছে। সো গ্রাফের মাধ্যমে যদি আমরা দেখি, ইনিশিয়াল যে টেম্পোরারি নেগেটিভ সাপ্লাই শকটা আমরা দেখতেছি। সো নেগেটিভ সাপ্লাই শক মানে হলো গিয়ে যে আমার কি হবে, সাপ্লাই কার্ভটা আপওয়ার্ড শিফট করবে বা লেফটে শিফট করবে।
সো প্রথমে যেটা হবে ইনিশিয়াল স্টেজে দেখেন বলছে টেম্পোরারি নেগেটিভ সাপ্লাই শক শিফট এএস কার্ভ আপওয়ার্ড শিফট করবে। তো আপনি প্রথমে এখানে ইকুইলিব্রিয়াম ছিলেন, এখন এখানে ইকুইলিব্রিয়ামে চলে যাবেন। তো এই পয়েন্টে যাওয়ার কারণে আমার দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে কি আমার ইনফ্লেশন বেড়ে যাচ্ছে এবং আমার আউটপুট পটেনশিয়াল আউটপুটের নিচে চলে আসছে। সো এই কথাটাই বলছে টেম্পোরারি ইনক্রিজিং ইনফ্লেশন এন্ড ডিক্রিজিং আউটপুট, টেম্পোরারি, এটা শর্ট টার্ম যেহেতু। তারপর কি বলছে উইথ আউটপুট লেস দেন পটেনশিয়াল। সো খেয়াল করেন আউটপুট যখন লেস দেন পটেনশিয়াল হবে তখন কি হবে, আমার আনএমপ্লয়মেন্ট বাড়বে, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। ঠিক আছে, কারণ কি পটেনশিয়ালের থেকে আপনি কম প্রডিউস করতেছেন, তার মানে অনেক মানুষ আনএমপ্লয়েড আছে। সো এই আনএমপ্লয়মেন্ট বাড়ার কারণে আপনার ওয়েজেস রেট কি হয়ে যাবে, ওয়েজেস কমে যাবে। সো ওয়েজেস কমে যাওয়ার কারণে আপনার কি হবে, আপনার কস্ট অফ প্রোডাকশন কমে যাবে। আর কস্ট অফ প্রোডাকশন যখন আপনার কমে যাবে তখন আমরা কি করব, আমাদের যেহেতু আমরা ধরে নিচ্ছি প্রাইসটা কনস্ট্যান্ট, তো আমাদের প্রফিট বেড়ে যাচ্ছে। তো প্রফিট যখন বেড়ে যাবে আমরা তখন আবার কি করা শুরু করবো, সাপ্লাই বাড়ানো শুরু করবো। সো আস্তে আস্তে আবার সাপ্লাই বাড়া শুরু করবে। দেখেন বলছে উইথ আউটপুট লেস দেন পটেনশিয়াল এক্সপেক্টেড ইনফ্লেশন ডিক্লাইন। সো কস্ট অফ প্রোডাকশন যেহেতু ওয়েজেস যেহেতু কমে যাবে, যদি ইনফ্লেশনের দিক থেকে বলি, কস্ট অফ প্রোডাকশন না বলে আমি যদি বলি, তাহলে আমার এক্সপেক্টেড ইনফ্লেশন কি হবে, কমে যাবে। এক্সপেক্টেড ইনফ্লেশন কমে যাবে কারণ কি, কারণ আমার ওয়েজেস তো কম, মানে আনএমপ্লয়েড থাকার কারণে ওয়েজেস কমতেছে। সো মানুষজন এখন আর কম এখন অল্প ওয়েজেই সে কাজ করতে রাজি থাকবে। সো আগে যেই হারে ওয়েজ রেট বাড়ার কথা ছিল এখন ওয়েজ রেট কম হারে বাড়বে, সো এক্সপেক্টেড ইনফ্লেশন কম হবে। এন্ড সেই কারণে কি হবে, তখন আর প্রফিট, যেহেতু কস্টের ইস্যু নাই তাহলে প্রফিট আসতেছে না, সরাসরি আমরা ওয়েজের সাথে যদি ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্ট দেখাই তাহলে এক্সপেক্টেড ইনফ্লেশন যেহেতু আমার কমে যাবে। কারণ ওয়েজ রেট যদি কমে তার মানে কি, তার মানে হলো ওয়েজ রেট বাড়তেছে না, মানে আমরা আগে আমি 1 ঘন্টা কাজ করে যত টাকা সাপোজ $2 ইনকাম করতাম, এখন আমি 1 ঘন্টা কাজ করে 1.5 ডলারে আমি খুশি। তার মানে কি, তার মানে আমি ইনকাম কম করতেছি সেম কস্ট, সেম লেবারের জন্য। তো এর ফলে কি হচ্ছে, এটা আমরা অলরেডি দেখে আসছি যে এর ফলে আমাদের ইনফ্লেশন কমতেছে। ঠিক আছে, ইকোনমিতে ইনফ্লেশন কমতেছে। তো যখনই আমার আনএমপ্লয়মেন্ট থাকবে তখন আমাদের এক্সপেকটেশন কি, যে ফিউচারে ওয়েজ কমে যাবে। ঠিক আছে, মানুষ কম খরচেও কাজ করতে রাজি হবে কারণ ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট আছে। আর ওয়েজ যখন কমে যাবে তার মানে মানুষের হাতে টাকা পয়সা কম থাকবে, ইনফ্লেশন কম হবে। তো এক্সপেক্টেড ইনফ্লেশন যদি কম হয় তখন মানুষ কি হবে, এক সাপ্লাই কার্ভ আবার শিফট করা শুরু করবে, আপওয়ার্ড শিফট করবে। এন্ড তখন আবার কি হবে, প্রথমে এখান থেকে এই পয়েন্টে যাবে কিন্তু লং রানে আবার এই পয়েন্টে এসেই আমার কি হবে, ইকুইলিব্রিয়াম হবে। কারণ লং রান সাপ্লাই কার্ভ হলো এটা, লং রান সাপ্লাই কার্ভ যেহেতু এটা, এটার সাথে এগ্রিগেট ডিমান্ড কার্ভ ছেদ করতেছে এই পয়েন্টে। সো এই পয়েন্টে আমার লং রানে কি হবে, রিটার্নিং টু দ্য ইকোনমি টু লং রান ইকুইলিব্রিয়াম এট পয়েন্ট এ। তো এই কথাটাই আমরা বলছি, যদি শর্ট রানে এগ্রিগেট সাপ্লাই শক থাকে তারপরে লং রানে কি হবে না, কোনো চেঞ্জ হবে না, কারণ লং রানে আমি কি চলে যাব, আমি পটেনশিয়াল আউটপুটেই চলে যাবে এবং আমার ইনফ্লেশন হবে কি, এক্সপেক্টেড ইনফ্লেশন। সো শর্ট রান সাপ্লাই শক থাকলে আমার ইনিশিয়ালি আমার আউটপুট কমে যাবে এবং ইনফ্লেশন বেড়ে যাবে, কিন্তু এটা আলটিমেটলি লং রানে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্টেই চলে আসবে। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে 1973 থেকে 75-এর সময় এবং 78 থেকে 80-র সময়, এই সময় ওয়েল প্রাইস বেড়ে যায়। তো ওয়েল প্রাইস বেড়ে যাওয়া মানে হলো এটা আমার একটা সাপ্লাই শক কারণ কি, কারণ ওয়েল প্রাইস হলো গিয়ে আমার এক ধরনের আমাদের কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে, সো কস্ট অফ ওয়েল যেহেতু আমার একটা র ম্যাটেরিয়াল, এটা একটা কস্ট অফ প্রোডাকশন। সো র ম্যাটেরিয়ালের প্রাইস বেড়ে গেলে কি হচ্ছে, আমার কিন্তু কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে। সো তখন যেহেতু আমি প্রাইস ইকোনমিতে মার্কেটে প্রাইস বাড়াইতে পারতেছি না, সেলিং প্রাইস বাড়াইতে পারতেছি না, তো দেখা যাচ্ছে আমার একটা সাপ্লাই শক হচ্ছে। এটা একটা নেগেটিভ সাপ্লাই শক। কারণ কি, কারণ এখন এখন প্রডিউসাররা আগের থেকে কম প্রোডাক্ট প্রডিউস করতেছে। কারণ কি, কারণ প্রোডাকশন কস্ট বেড়ে গেছে ওয়েল প্রাইস বাড়ার কারণে। সো আমাদের যে এক্সপেকটেশন ছিল যে শর্ট টার্মে যখন সাপ্লাই শক হবে তখন কি হবে, তখন আমার ইকোনমিতে পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2-তে যাবে এবং আমার ইকোনমিতে ইনফ্লেশন বাড়বে এবং আউটপুট কমে যাবে। সো আউটপুট কমা মানে হলো আমার আনএমপ্লয়মেন্ট বাড়া, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। ঠিক আছে, সো এখানে এইটারই উদাহরণ দেওয়া হচ্ছে যে 1973 থেকে 75-এ দেখেন কি হয়েছে, আমার আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে এবং আমার ইনফ্লেশনও বেড়ে গেছে, 6 থেকে 9 চলে আসছে।
এবং 1978 থেকে 80ও যদি দেখেন আমার কি হচ্ছে, আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে এবং ইনফ্লেশনও বেড়ে গেছে। 7 থেকে 13তে আসছে, এখানে 6 থেকে 7 এ চলে গেছে। তো এইটার উদাহরণস্বরূপ এই নেগেটিভ সাপ্লাই শকের কথা বলা হয়েছে। এরপরে আসেন পার্মানেন্ট সাপ্লাই শক। তো পার্মানেন্ট সাপ্লাই শক মানে কি? পার্মানেন্ট সাপ্লাই শক মানে আমার লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ যেটা ছিল সেটা শিফট করবে। সেটা আইদার এইদিকে শিফট করবে অথবা এইদিকে শিফট করবে। যদি সামনের দিকে শিফট করে তখন আমরা বলবো এটা একটা পজিটিভ শক, যদি পিছনের দিকে শিফট করে তখন আমরা এটাকে বলবো একটা নেগেটিভ শক। সো এই ধরনের সাপ্লাই শক কেন হয়? Such as an increase in ill-advised regulation that causes the economy to be less efficient, thereby reducing supply. So এমন কোন একটা কন্ডিশন হইলো যেটার কারণে, সাপোজ গভর্নমেন্ট একটা রেগুলেশন নিল যেটার কারণে আপনার এগ্রিগেট সাপ্লাই, আপনি লেস এফিসিয়েন্ট হচ্ছেন এবং আপনার এগ্রিগেট সাপ্লাই বেড়ে যাচ্ছে, এগ্রিগেট সাপ্লাই কমে যাচ্ছে। সো এমন হতে পারে যে গভর্নমেন্ট এমন একটা পলিসি নিল যে পলিসির কারণে আগে যারা ফরেন ইনভেস্টর বাংলাদেশে ছিল সেটা অনেক কমে যাচ্ছে। ঠিক আছে, সাপোজ গভর্নমেন্ট একটা রেস্ট্রিকশন দিয়ে দিল যে তারা তারা চাইলেই আগামী 5 বছরের মধ্যে কোনো ফরেন কোম্পানি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে পারবে না। ঠিক আছে, বা আগের যাদের ইনভেস্টমেন্ট আছে তারা ইনভেস্টমেন্ট বাড়াতে পারবে না। তো সেম ওয়েতে কি হতে পারে, এইসব কারণে আমার যেটা হচ্ছে যে আমার এগ্রিগেট সাপ্লাই কমে যাচ্ছে। ঠিক আছে, বা এমন হতে পারে যে তাদের ট্যাক্স অনেক বাড়ানো হলো। তো ট্যাক্স বাড়ানো হলে যেটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট কমে যাবে। তো এই ধরনের কোনো ইমপ্লিকেশনের মাধ্যমে আমি যদি কি করি, তাদেরকে এমন ভাবে রেগুলারাইজ করি যাতে আমার সাপ্লায়ার প্রোডাকশন মানে তাদের প্রোডাকশন ক্যাপাসিটি কমে যায়। ঠিক আছে, would decrease potential output and shift the long run aggregate supply curve to the left. So এর ফলে কি হবে, এর ফলে পটেনশিয়াল আউটপুট কমে যাবে। সো এটা যদি আমার এগ্রিগেট সাপ্লাই কার্ভ থাকে লং রান, সেটা এইদিকে শিফট করবে, লেফটে শিফট করবে যখন আমার নেগেটিভ সাপ্লাই শক হবে। বিকজ দ্য পার্মানেন্ট সাপ্লাই শক উইল রেজাল্ট ইন হায়ার প্রাইস। সো এখন খেয়াল করেন তাহলে এখানে কি হবে, আমরা গ্রাফে যদি চলে যাই, গ্রাফে যেটা চলে যায় এটা ছিল আমার ইনিশিয়াল সাপ্লাই কার্ভ, আর এটা ছিল আমার ইনিশিয়াল এটা ছিল লং রান সাপ্লাই কার্ভ ইনিশিয়াল, এটা ছিল লং রান শর্ট রান সাপ্লাই কার্ভ, আর এটা ছিল এগ্রিগেট ডিমান্ড কার্ভ। এখন যেটা হচ্ছে ইনিশিয়ালি আমি ইকুইলিব্রিয়ামে ছিলাম এই পয়েন্টে। তো আমি বলতেছি ইকোনমিতে গভর্নমেন্ট কোনো একটা পলিসি নেওয়ার কারণে লং রান সাপ্লাই কার্ভ কি হচ্ছে, শিফট করতেছে এই পয়েন্টে। এখন যেটা হবে ইকোনমিতে তো আর সাথে সাথে শিফট হবে না, লং রান যেহেতু এটা, সো ইকোনমিতে শিফট গুলা হবে শর্ট রানের মাধ্যমে। ঠিক আছে, সো আস্তে আস্তে আপনার শর্ট রান সাপ্লাই কমতে থাকবে। এদিকে যখন আমরা একটু আগে পড়ে আসছি লেফটওয়ার্ড শিফট মানে সাপ্লাই কমে যাচ্ছে। সো আমার ইনিশিয়ালি যেটা হবে, প্রথমেই এখান থেকে এই পয়েন্টে 3 নম্বরে যাবেন, প্রথমে যেটা হবে এখানে ছোট ছোট শর্ট রান শিফট হবে। শর্ট রান শিফট হইতে হইতে তারপরে এখানে যে এই শর্ট রান শিফট এবং লং রান শিফট একসাথে মিলিত হবে এবং এই পয়েন্টে আমার এগ্রিগেট ইকুইলিব্রিয়াম হবে। তখন আমার দেখেন আউটপুটও কমে যাচ্ছে, আমার কি হচ্ছে, ইনফ্লেশনও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সো আগের আগের শর্ট রানে যেটা আমরা বলছি যে শর্ট রানে যেটা হয় যে ইনিশিয়ালি আউটপুট কমে যায়, ইনফ্লেশন বেড়ে যায়, বাট তখন মানে টেম্পোরারি শিফটে যেটা হয় ইনিশিয়ালি আউটপুট কমে যায় এবং ইনফ্লেশন বেড়ে যায়, কিন্তু লং রানে যে এটা আবার আগের জায়গায় ফেরত আসে। ঠিক আছে, ইনফ্লেশন কমে যায়, আউটপুট আগের জায়গায় ফেরত আসে। এই যে এই গ্রাফটা যদি আপনারা খেয়াল করেন, এখানে যে কথাটা বলছিলাম যে প্রথমত আপনার এটা ইনিশিয়ালি শিফট করবে 1 থেকে 2 তে, কিন্তু লং রানে যে আবার 2 থেকে 1 এ চলে আসবে। কিন্তু যখন আমরা লং রান শিফট বলতেছি বা পার্মানেন্ট শিফট বলতেছি তখন ইনিশিয়ালি যেটা হচ্ছে যে আপনার এইখানে ইকুইলিব্রিয়ামে আছে, এই পয়েন্টে ইকুইলিব্রিয়ামে থাকা সত্ত্বেও এই পয়েন্টে আপনি ইকুইলিব্রিয়ামে ছিলেন, কিন্তু লং রান কার্ভ শিফট করলো। তো লং রান কার্ভ শিফট করলে যেটা হচ্ছে যে আপনার ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে, কিন্তু এই চেঞ্জটা ইমিডিয়েটলি হবে না, এটা ইনিশিয়ালি আপনার শর্ট রান কার্ভ গুলো চেঞ্জ হবে, চেঞ্জ হতে হতে
লং রানে যেয়েও আপনার এই পয়েন্টে যেয়ে মিলিত হবে। তখন দেখা যাচ্ছে ইমপ্যাক্টটা কি? ইমপ্যাক্ট হলো আউটপুট কমে যাচ্ছে, পটেনশিয়াল আউটপুট, এবং আমার ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। সো এই কথাগুলো এখানে বলা হয়েছে যে বিকজ দ্য পার্মানেন্ট সাপ্লাই শক উইল রেজাল্ট ইন হায়ার প্রাইস, মানে ইনফ্লেশন বাড়বে, দেয়ার উইল বি অ্যান ইমিডিয়েট রাইজ ইন ইনফ্লেশন, অ্যান্ড সো দ্য শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ উইল শিফট আপ টু দ্য লেফট। সো যেটা হচ্ছে লং রানে যেহেতু আমার প্রাইস বেড়ে যাবে, কারণ আমার সাপ্লাই কমে যাচ্ছে, সো শর্ট রানে ইমিডিয়েটলি একটা শিফট হবে, এবং শর্ট রানের শিফটগুলো আস্তে আস্তে শিফট হতে হতে লং রান ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। সো এই দুইটা হলো, একটা হলো পার্মানেন্ট শিফট ইন দ্য শর্ট সাপ্লাই কার্ভ, একটা হলো আপনার পার্মানেন্ট সাপ্লাই শক, একটা হলো টেম্পোরারি সাপ্লাই শক। ওয়ান গ্রুপ অফ ইকোনমিস্ট লেড বাই এডওয়ার্ড প্রেসকট of Arizona State University believe that business cycle fluctuation result from permanent supply shock alone. So তারা যেটা বলতেছে, এক ধরনের ইকোনমিস্ট, তারা বলতেছে যে এই যে আমরা সাপ্লাই শক গুলা বলতেছি, এটা শর্ট রান সাপ্লাই শক বলতে কোনো কথা নাই। যত ধরনের সাপ্লাই শক হয় সেগুলো আসলে লং টার্ম সাপ্লাই শকই হয়। লং টার্ম সাপ্লাই শককে কনসিডার করার জন্য আমাদের যেই সাপ্লাই শক গুলা হয় সেগুলো আমরা বলি শর্ট টার্ম সাপ্লাই শক। ঠিক আছে, দ্যাট মিনস এই গ্রাফটাতে আমরা যেটা বলে আসলাম যে তারা বলতেছে আসলে শর্ট টার্ম সাপ্লাই শক বলতে কোনো কথা নাই, এগুলা হয় মূলত লং রান সাপ্লাই শককে কনসিডার করার জন্য। দ্যাট মিনস যে কোনো সাপ্লাই শক যখনই হয় তখনই এটা আসলে ইন্ডিকেট করে দেয়ার উইল বি এ লং রান সাপ্লাই শক। ঠিক আছে, সো এটা আপনার আপওয়ার্ড হোক অথবা ডাউনওয়ার্ড হোক, তারা বলতেছে যে শর্ট রান সাপ্লাই শক বলতে আসলে কোনো কথা নাই। এই শর্ট রান সাপ্লাই শক গুলো আসতেছে মূলত লং রান সাপ্লাই শক গুলাকে মানে একটা লং রানে যাওয়ার জন্য যে প্রসেসটা, এই প্রসেসটা কন্টিনিউ করার জন্য শর্ট রানের গুলো আসতেছে। শর্ট রান বা টেম্পোরারি সাপ্লাই শক বলতে কোনো কথা নেই। লং রানে যাওয়ার জন্য এই স্টেপ গুলোর মধ্য দিয়ে আমরা যাই। কিন্তু আমরা যেটা আগে পরে আসলাম যে শর্ট রান সাপ্লাই শক, এটা তারা বলতেছে এই ধরনের কোনো ইস্যু আসলে ইকোনমিতে নাই। এবং and their theory of aggregate economic fluctuation is called real business cycle theory. এই থিওরিটাকে তারা বলতেছে রিয়েল বিজনেস সাইকেল থিওরি। বাট আপনাদের বইও দেখবেন লেখা আছে এটা একটা কন্ট্রোভার্সিয়াল থিওরি, এবং এটা নিয়ে অনেক ডিবেট আছে, এবং এটাকে আমাদের প্রুফ করতে হবে, এখনো প্রুফ না। ঠিক আছে, সো এরপরে আপনাদের কিছু উদাহরণস্বরূপ বলা আছে, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে পজিটিভ সাপ্লাই শক। আমরা নেগেটিভ সাপ্লাই শক দেখে আসছি, এখন পজিটিভ সাপ্লাই শক দেখতেছি 1995 থেকে 1999। তো পজিটিভ সাপ্লাই শক, এটাকে লং টার্ম সাপ্লাই শক বলছে তারা। তো পজিটিভ সাপ্লাই শক হলে কি হবে, লং রান কার্ভটা আমার শিফট করবে রাইটওয়ার্ড। তো আমার ইনিশিয়ালি যেটা হবে যে আমার এই শর্ট শর্ট রান কার্ভগুলো কি করবে, শিফট করবে, শিফট করতে করতে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এবং এই পয়েন্টে এসে ইকুইলিব্রিয়াম হবে। তো এটাই দেখাচ্ছে তারা। দেখেন কি বলছে, পার্মানেন্ট পজিটিভ সাপ্লাই শক শিফট লং রান এগ্রিগেট সাপ্লাই রাইটওয়ার্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই কার্ভ ডাউনওয়ার্ড। তো এটাকে রাইটওয়ার্ডে শিফট করবে এবং এটাকে ডাউনওয়ার্ড শিফট করবে, and leads to the permanent rise in output and permanent decrease in inflation. So এখানে কি হচ্ছে, পার্মানেন্টলি আউটপুট বেড়ে যাচ্ছে এবং পার্মানেন্টলি ইনফ্লেশন কমে যাচ্ছে। সো 1995 থেকে 1999 ইউএস ইকোনমিতে এই জিনিসটা লক্ষ্য করা গিয়েছে যে দেখেন আউটপুট বাড়তেছে মানে কি, আউটপুট বাড়তেছে মানে আনএমপ্লয়মেন্ট কমতেছে। হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট কমতেছে, 5.6 থেকে 4.2 এ আসতেছে, এবং ইনফ্লেশন কমতেছে। ইনফ্লেশনও দেখেন 2.8 থেকে 2.2 এ কমে আসছে। তো এটা জাস্ট এগুলো হলো উদাহরণ। তো এখান থেকে আমরা কনক্লুশন কি পাচ্ছি দেখেন, এগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাই অ্যানালাইসিস থেকে আমাদের কি কি কনক্লুশন আসতেছে। এ শিফট ইন এগ্রিগেট ডিমান্ড কার্ভ affects output only in the short run and has no effect in the long run. So এটা আমরা ডিমান্ড অ্যানালাইসিসে পড়ে আসছি। এখন আমরা যেটা দেখলাম, a temporary supply shock affects output and inflation only in the short run and has no effect in the long run. So এটা আমরা দেখে আসছি একটু আগে যে টেম্পোরারি শক হলে শর্ট রানে আউটপুট কি হচ্ছে, আউটপুট কমে যাচ্ছে এবং ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, বাট লং রানে এটার কোনো ইম্প্যাক্ট নাই। পার্মানেন্ট সাপ্লাই শক এফেক্ট আউটপুট এন্ড ইনফ্লেশন বোথ ইন দ্য শর্ট রান এন্ড লং রান। পার্মানেন্ট হলে কি হচ্ছে, এই যে এটা পার্মানেন্ট, তো পার্মানেন্টে শর্ট রানে কি হবে, এই যে শর্ট রানে এই চেঞ্জ গুলো হবে, ইন্টারমিডিয়েট চেঞ্জ গুলো হবে, আর লং রানে যে এটা আলটিমেট চেঞ্জে আসবে। সো শর্ট টার্মে দুইটাই চেঞ্জ হচ্ছে, শর্ট টার্ম লং টার্ম দুইটাতেই চেঞ্জ হচ্ছে। The economy has a self-correcting mechanism that returns to its potential output and the natural rate of unemployment. So এই যে আমরা যে পয়েন্টগুলো সবসময় বলতেছি যে আমাদের আমাদের পটেনশিয়াল আউটপুট লেভেল, ঠিক আছে, এই যে কথাটা আমরা বলতেছি, তো এটা এই যে পটেনশিয়াল আউটপুট লেভেল আমরা যেটা বলতেছি, এটা মিন করতেছে যে আমাদের এখানে আছে কি ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট।
এবং এই পয়েন্টে লং টার্মে সবসময় ইকোনমি এই পয়েন্টে আসবে। এই যে আসার প্রসেসটা, এটাকে আমরা বলতেছি একটা সেলফ কারেক্টিং মেকানিজম। এটা ইকোনমিতে এমনিতেই চলে আসে, কারণ কি ইকোনমিতে একটাই ইকোনমিক ভেরিয়েবল চেঞ্জ হয়, সেটা আরেকটা ইকোনমিক ভেরিয়েবলকে ইম্প্যাক্ট করে, সেটা আরেকটাকে ইম্প্যাক্ট করে, আলটিমেটলি আপনার পটেনশিয়াল আউটপুট লেভেলে আমরা অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, সো তারা বলতেছে এটা একটা পটেনশিয়াল আউটপুট লেভেলে আমরা একটা সেলফ কারেক্টিং মেকানিজমের মাধ্যমে আসতে পারি। সো এরপরে যা এগুলা উদাহরণ, এটা নেগেটিভ সাপ্লাই এন্ড ডিমান্ড শক দুইটা একসাথে দেয়া আছে 2007 এবং 2009 এর ক্রাইসিসে। তো এখানে যেটা বলা হয়েছে, এই যে দেখেন, এটা হলো লং রান এগ্রিগেট সাপ্লাই, এটা হলো এগ্রিগেট সাপ্লাই শর্ট রান, আর এটা হলো এগ্রিগেট ডিমান্ড। সো এই পয়েন্টে আমাদের ইকুইলিব্রিয়াম ছিল যখন আমরা ক্রাইসিসে যাই 2007-এ। ইনিশিয়ালি যেটা হয়, ইনিশিয়ালি আপনার এগ্রিগেট সাপ্লাই কার্ভ লেফটওয়ার্ড শিফট করে বা আপওয়ার্ড শিফট করে। কেন? কারণ নেগেটিভ সাপ্লাই শক শিফটেড এস আপওয়ার্ড। সো কেন? কারণ তখন ওই যে ওয়েল প্রাইস বেড়ে যায়। সো ওয়েল প্রাইস বেড়ে যাওয়ার কারণে এগ্রিগেট সাপ্লাই কার্ভ আপওয়ার্ড শিফট করে। আপওয়ার্ড শিফট করলে আমরা আমাদের যে আগের ইকুইলিব্রিয়াম, সেই আগের ইকুইলিব্রিয়ামটা আমরা এখন এই পয়েন্টে চলে যাচ্ছি। ঠিক আছে, এবং এই পয়েন্ট থেকে সাথে সাথে কি হচ্ছে, নেগেটিভ ডিমান্ড শক শিফট এডি লেফটওয়ার্ড। সো এই পয়েন্ট থেকে আবার এগ্রিগেট ডিমান্ড কার্ভও শিফট করে। কারণ কি? কারণ যেটা হয় যে ইনিশিয়ালি প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়, মানুষজনের ইনকাম কমে যায়। সো ইনকাম কমে যাওয়ার কারণে মানুষজনের ডিমান্ড কমে যায়। ঠিক আছে, ইনকাম কমে যায় যখন, তখন মানুষজনের ডিমান্ড কমে যায়। কারণ ইনকাম কমে যাচ্ছে মানে ওয়েজেস কমে যাচ্ছে। সো সেটার সাথে সাথে ডিমান্ডও কমে যাচ্ছে। মানুষ এখন আগের থেকে কম কনজাম্পশন করা শুরু করে। তো ডিমান্ড যখন শিফট করে, ডিমান্ড কার্ভ যখন লেফটওয়ার্ড শিফট করে, তখন আমরা এই পয়েন্টে ইকুইলিব্রিয়াম পাই। তো এই পয়েন্টে ইকুইলিব্রিয়াম পাইলে দেখেন আমাদের কি হচ্ছে, আমাদের ইনফ্লেশন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে যাচ্ছে। সো ইনফ্লেশন বাড়তেছে এবং আউটপুট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে যাচ্ছে, আউটপুট কমতেছে। এরপর যেটা হয়েছে যে যখন মানুষের ডিমান্ড কমে গেল, মানুষের ওয়েজেস রেট কমে গেল, তখন কি হলো, ইকোনমিতে আবার আপনার দেখেন বলছে যে লিডস টু অ্যান ইনক্রিজ ইন ইনফ্লেশন এন্ড ডিক্লাইন ইন আউটপুট এই পয়েন্টে। থার্ড যেটা বলছে, ওরসেনিং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস শিফট এডি ফার্দার লেফটওয়ার্ড হোয়াইল এএস শিফটেড ডাউনওয়ার্ড। সো যেহেতু মানুষের ডিমান্ড কমতেই ছিল, কারণ মানুষ কি করা শুরু করলো, কিছু সেভ যারা পারলো তারা সেভ করা শুরু করলো এবং কনজাম্পশন কমানো শুরু করলো, সেহেতু একদিকে ডিমান্ড কার্ভ আরো শিফট করে। কিন্তু ইন দ্য মিন টাইম আবার কি হয়, ওয়েলের প্রাইস যেহেতু আপনার সবাই প্রোডাকশন কমিয়ে দিয়েছে, তখন আবার কি হলো, ওয়েলের ডিমান্ড কমে গেল। ওয়েলের ডিমান্ড কমে যাওয়ার কারণে ওয়েলের প্রাইস আবার কি হলো, প্রাইস কমে গেল। ঠিক আছে, অয়েলের প্রাইস আবার কমে গেল। অয়েলের প্রাইস যদিও আবার আগের লেভেলে চলে আসছে, আগের লেভেলে মিনস হলো এগ্রিগেট সাপ্লাই আবার আগের লেভেলে শিফট করলো। সো এগ্রিগেট ডিমান্ড কিন্তু কি হচ্ছে, কমে যাচ্ছে। এগ্রিগেট সাপ্লাই যদিও আগের লেভেলে শিফট করছে প্রাইস কমার কারণে, কিন্তু এগ্রিগেট ডিমান্ড কি হয় নাই, ডিমান্ড আরো কমে গেছে। আরো কমে যাওয়ার কারণে যেটা হচ্ছে, আমার ইনফ্লেশন কমে গেছে এবং আউটপুটও কি হচ্ছে, অনেক বেশি কমে গেছে। ঠিক আছে, সো এই সিচুয়েশনটাকে আমরা বলছি লিডিং টু এ ফার্দার ডিক্লাইন ইন আউটপুট এন্ড এ ফল ইন ইনফ্লেশন। ঠিক আছে, সো এটা হলো এগ্রিগেট সাপ্লাই এবং এগ্রিগেট ডিমান্ডের নেগেটিভ শক যদি হয় একত্রে, সেটার একটা উদাহরণ দেওয়া হয়েছে। তো এখান থেকে দেখেন কিভাবে বলা হয়েছে যে আমার আউটপুট কমতেছে ট্রিমেন্ডাসলি। সো আউটপুট কমা মানে হলো আমার আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাওয়া। দেখেন আনএমপ্লয়মেন্ট রেট ক্রমাগত বাড়তেছে, আর ইনফ্লেশন প্রথমে বাড়ছে তারপরে কি হচ্ছে, কমছে। সো প্রথমে দেখেন ইনফ্লেশন বাড়ছে, তারপরে কিন্তু ইনফ্লেশন কমা শুরু করছে। তো ঠিক আছে, এবং 2.5 থেকে 2.8 এ এসে থামছে। ঠিক আছে, তো এই কথাটা তারা আর কি গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন যে সাপ্লাই শক এবং ডিমান্ড শক যদি একসাথে হয়, সেক্ষেত্রে আমার ইম্প্যাক্টটা কি রকম হতে পারে। তো সবসময় ডিমান্ড শক হলেই বেশি সমস্যা, কারণ সাপ্লাই শক ডিমান্ড শক হলে আপনার কি হচ্ছে, ইকোনমিতে টাকার টাকার মানে ইকোনমিতে মানুষ পারচেসিং পাওয়ার লুজ করতেছে, বিকজ মানুষ কম পারচেস করতেছে, আগের থেকে কম কিনতেছে, কনজিউম কম করতেছে। তো ইকোনমিতে যখন কনজিউম কম করবে, তখন ইকোনমিতে সাপ্লাই বেশি থাকলেও আপনার কি হচ্ছে, আউটপুট আসলে বেশি বাড়ানো সম্ভব না, বিকজ আউটপুট বাড়াইতে গেলে তখন ইনফ্লেশন বেড়ে যাবে। তো এরপরে এই সেম বিজনেস ফিনান্সিয়াল ক্রাইসিস সম্পর্কে 2007 এর 9 এর ক্রাইসিস সম্পর্কে আপনার ইউকে তে কি হয় সেটা সম্পর্কে বলা আছে, এবং চায়নাতে কি কন্ডিশন হয় সেটা সম্পর্কে বলা আছে। তো এই দুটো আপনারা একটু দেখে নেবেন, আপনারা পড়বেন, এটা আর কি কেস স্টাডির মতো অনেকটা। সো এরপরে যে অংশগুলো আছে এগুলো অ্যাপেন্ডিক্সে আছে। তো অ্যাপেন্ডিক্স আপাতত চ্যাপ্টার 222 এর জন্য আমাদের অ্যাপেন্ডিক্স প্রয়োজন নেই, কারণ ইস্যুগুলো আপনাদের আগের জানা, ফিলিপস কার্ভ এবং অকুন্স ল নিয়ে কথাবার্তা বলছে এখানে। তো এই ইস্যুগুলো আপনাদের মোটামুটি আগের থেকে জানা।
তো এই জন্য আমরা আপাতত যতটুকু ডিসিশন যে এগুলো আমরা পড়াবো না, তারপরে যদি পরবর্তীতে মনে হয় আমরা পর্যাপ্ত সময় পাচ্ছি তখন আমরা এগুলা কভার করব। তো এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু যদি আমরা জানতে চাই, তো এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু, এই চ্যাপ্টার কি বলতে চাচ্ছে? সর্বপ্রথম এই চ্যাপ্টার আসলে এগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের ইনফ্লেশনের কিভাবে ইম্প্যাক্ট হয় সেটা আমাদের বুঝাইতে চাচ্ছে, ঠিক আছে? এবং এগ্রিগেট ডিমান্ড সাপ্লাইয়ের সাথে ইনফ্লেশনের সাথে ইম্প্যাক্ট হওয়ার সাথে সাথে আমরা আনএমপ্লয়মেন্টেরও একটা ইম্প্যাক্ট দেখে ফেলতেছি, ঠিক আছে? আনএমপ্লয়মেন্টেরও একটা ইম্প্যাক্ট দেখে ফেলতেছি এই চ্যাপ্টারের মাধ্যমে, ঠিক আছে? সো শর্ট রানে কি ইম্প্যাক্ট হয়, লং রানে কি ইম্প্যাক্ট হয়, সেই ইস্যুগুলাই এখানে মূলত আলোচনা করা হয়েছে। সো বেসিক আন্ডারস্ট্যান্ডিং হলো যে আমাদের একটা শর্ট রান এগ্রিগেট ডিমান্ড কার্ভ থাকতেছে এবং একটা এগ্রিগেট সাপ্লাই কার্ভ থাকতেছে। তো এই দুইটার ইকুইলিব্রিয়াম পয়েন্টেই আমাদের কি হচ্ছে, আমাদের আউটপুট ডিটারমাইন হচ্ছে এবং প্রাইস ডিটারমাইন হচ্ছে। প্রাইসের পরিবর্তে আমরা এখানে ইনফ্লেশন ইউজ করতেছি, ঠিক আছে? কারণ আমরা জানি প্রাইস বাড়া মানে ইনফ্লেশন বাড়া, বেসিক আন্ডারস্ট্যান্ডিং। সো যেহেতু প্রাইস বাড়া মানে ইনফ্লেশন বাড়া, কারণ এভরি আদার থিংস রিমেইনিং সেম, সবকিছু কনসিডারেশন সেম রেখে আমরা যদি বলি প্রাইস বাড়লে ইনফ্লেশন বাড়ে। সো সেখান থেকে আমরা মূলত এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাইয়ের কম্বিনেশনে আমরা কনসিডারেশন করেছি যে আমরা ইনফ্লেশনের সাথে রিলেশনশিপ কি। এরপর আমরা দেখেছি যে এখানে পটেনশিয়াল আউটপুটটা কত। সো লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভকে আমরা বলছি পটেনশিয়াল আউটপুট, লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভকে আমরা বলছি পটেনশিয়াল, লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভকে বলছি পটেনশিয়াল আউটপুট। মানে লং রানে আমি কতটুকু পর্যন্ত আউটপুট আমার যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে আমি লং রানে কতটুকু প্রডিউস করতে পারি। এখন আমি যদি শর্ট রানের যদি লং রানের থেকে কম প্রডিউস করি, তার মানে আমার আনএমপ্লয়মেন্ট বেশি আছে। কারণ কি, আমার লং রান সাপ্লাই মানে বোঝাচ্ছে যে আমি ফ্যাক্টরস অফ প্রোডাকশন সব পরিপূর্ণ ইউজ করার মাধ্যমে আমি যদি প্রোডাকশন করি তাহলে কি হবে। সো এর থেকে কম যদি আমি শর্ট রানে যদি আমি লং রানের থেকে কম প্রডিউস করি, তার মানে কি, তার মানে হলো যে আমার ফ্যাক্টরস অফ প্রোডাকশন আনইউজড আছে, আইদার ল্যান্ড আনইউজড আছে, আমার ওয়েজেস আনইউজড আছে, আমার লেবার আনইউজড আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে লেবারের উদাহরণ দিয়েছি কারণ এটা বোঝা সহজ। সো সেই আনইউজ যদি থাকে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যেটা হবে যে এখন ইন ফিউচারে কি হবে, ইন ফিউচারে যেহেতু আনইউজড লেবার আছে, সবাই তো কাজ খুঁজে। সো সবাই যেটা করবে যে এখন কাজ খুঁজবে এবং তারা কম ওয়েজেও কাজ করতে চাইবে। তো কম ওয়েজে যখন কাজ করতে চায় তখন তার মানে কি, তার মানে হলো তাদের ইনকাম কমে যাবে, আর ইনকাম কমে যাওয়া মানে ইকোনমিতে প্রাইস লেভেল কমে যাবে, ঠিক আছে? প্রাইস লেভেল কমে যাওয়া মানে হলো গিয়ে আপনার ইনফ্লেশন কমবে, ঠিক আছে? ইনফ্লেশন কমে যাবে। সো এটা থাকে যে ইনফ্লেশন এক্সপেকটেশন লো থাকে, কারণ আমরা জানি যে আমাদের ফিউচারে ইনকাম কমে যাচ্ছে। ইনকাম কমে গেলে আমার প্রাইস লেভেল, আমি সেম ইনকামে আগের যেই জীবনযাত্রার মান কনসিডারেশন করতে চাই তখন আমার তো প্রাইস কম অফার করতে হবে। যে কোনো প্রোডাক্টের জন্য আমি কম প্রাইস অফার করবো। আমার ইনকাম অনেক বেশি থাকলে আমি একই প্রোডাক্টের জন্য বেশি প্রাইস অফার করতে পারি, কিন্তু ইনকাম বেশি কমে গেলে আমি কম প্রাইস অফার করি। সো সেই ক্ষেত্রে বলতেছে প্রাইসও কমবে এবং ইনফ্লেশনও কমে যাবে। সো তখন যখন ইনফ্লেশন কমে যাওয়ার, এই যে এটা এক্সপেকটেশন ফিউচারে, যে আমার যেহেতু আউটপুটের থেকে কম প্রডিউস হচ্ছে তাহলে ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট আছে, আর আনএমপ্লয়মেন্ট থাকা মানে হলো ইকোনমিতে ইন ফিউচারে প্রাইস কমার কথা। সো এই যদি প্রাইস, ইকোনমিতে যদি ইন ফিউচারে প্রাইস কমে, সো তখন কি হবে, তখন যেটা হবে যে আমরা প্রাইস প্রাইস কমা বলতে ইনফ্লেশন কমা এবং সাপ্লায়ার পার্সপেক্টিভ থেকে আমার কস্ট অফ প্রোডাকশন কমে যাওয়া। তো কস্ট অফ প্রোডাকশন যখন কমে যাবে তখন আমি কি করব, হায়ার সাপ্লাই করব। তো সাপ্লাই কার্ভ শিফট করে এই পয়েন্টে আসবে যে পয়েন্টে লং রান সাপ্লাই এবং শর্ট রান সাপ্লাই সেম হবে এবং সেটা এগ্রিগেট ডিমান্ডের সাথে ফিট করবে এবং এই পয়েন্টে আমাদের কি হবে, ইকুইলিব্রিয়াম হবে। সো লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভে থাকবে। তো এই কথাগুলোই মূলত এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট, যে আমার সাপ্লাই এবং ডিমান্ডের সাথে আমার ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের রিলেশনশিপটা।